হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয়, আমি পৌশালী। চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। এবং এই প্রথম ভিডিওটাতে আমরা গতকালকে পোস্ট করেছিলাম অন্তরাত্মা, যে সিনেমাটি মেগাস্টার শাকিব খানের, সেই সিনেমাটি ঈদে রিলিজ করেছিল এবং তারই সঙ্গে বরবাদ এসেছিল। তো সেই কারণে অনেকের সামনে যেটা ঘটেছে সেটা হচ্ছে অন্তরাত্মা একটুখানি ব্যাকফুটে খেলেছে, বরবাদ তো মাইলস্টোন। তো সেই সিনেমাটা দেখার খুব আগ্রহ ছিল। বাংলাদেশে থাকলে তো নিশ্চয়ই দেখতে পেতাম, হলে গিয়েই দেখতাম, বাট ওটা দেখার সৌভাগ্য গতকালকে হয়ে গেছে আমাদের। আইস্ক্রিনে সিনেমাটি চলে এসছে, যারা এখন দেখোনি তারা গিয়ে দেখতে পারো। আমরা জাস্ট একটা রিভিউ করতে এই ভিডিওটা তৈরি করছি। এখন বিষয় হচ্ছে অনেকে এই সিনেমাটার প্রতি আমি দেখলাম অনেক রকমের কমেন্ট থ্রো করছে যে ভালো হয়নি। আমাকে তো অনেকে মেসেজ করেছে, দাদা রিভিউ করো না। তো প্রথমেই যখন আমরা দুজন কোনো সিনেমা দেখি, আমরা সবসময় পজিটিভ মেন্টালিটি নিয়েই সেই সিনেমাটা দেখি এবং আমরা না একদম সাধারণ দর্শক হিসেবে সিনেমা দেখি। যখন দেখি সেই সিনেমায় কোনখানে একদম ছোট ছোট পুঙ্খানুপুঙ্খানু কি ভুল, এগুলো আমরা খুব একটা প্রথম দিকে ফলো করি না। আমরা দুবার তিনবার একটা কোনো দৃশ্য হলে সেটাকে আবার যখন বাড়িতেই দেখছি তখন আমরা তো রিভাইন্ড করতে পারছি। তো অন্তরাত্মা গতকালকে আমরা কমপ্লিট করেছি, রাত্রিবেলা দেখা শুরু করেছিলাম। এবং গল্পটি নিয়ে প্রথমেই বলতে গেলে আমি বলবো, রিভিউ করার আগে যে কোনো আমার কন্টেন্ট ক্রিয়েটার ভাই বোনেদের রিভিউ করার আগে এটা মাথায় রাখা উচিত, এই সিনেমাটাকে স্পেশাল, যে এই সিনেমাটা কিন্তু প্রিয়তমার আগে তৈরি হয়েছে এবং এই সিনেমাটি একটি পুরনো ওল্ড থটের একটা ফিল্ম। মানে একদম আজ থেকে প্রিয়তমার আগে ভাবো কি হতে পারে। তো সেই জিনিসগুলো মাথায়, সেই অ্যাসপেক্টগুলো মাথায় রেখেই কিন্তু এই রিভিউটা আমরা শুরু করছি। পৌশালী। এই সিনেমাটার ডিরেক্টর হিসেবে ছিলেন ওয়াজেদ আলী সুমন। আমরা মুখ্য চরিত্রে দেখতে পেয়েছি মেগাস্টার শাকিব খান এবং প্রথমবারের জন্য কলকাতার অভিনেত্রী দর্শনা বণিককে আমরা এই সিনেমায় নায়িকা হিসেবে পেয়েছিলাম। তো এই সিনেমাটা কেমন লাগলো একটু শেয়ার করি। প্রথমত আরো একটা বিষয় একটুখানি আমরা ক্লিয়ার করে দিতে চাই, সেটা হচ্ছে ন্যাচারালি কোনো একটা সিনেমা দেখবার আগে সেই সিনেমাটা দর্শকের কেমন লেগেছে, তাদের কি কমেন্ট, সেগুলো আমরা খুব একটা ফলো করে সিনেমাটা দেখতে বসি না। কারণ একটা সিনেমা কারোর খারাপ লাগতে পারে, আবার আমাদের ভালো লাগতে পারে, আবার উল্টোটাও হতে পারে যে আমাদের খুব ভালো লাগলো তার খুব খারাপ লাগলো, বা আমাদের খুব খারাপ লাগলো তার খুব ভালো লাগলো, হতেই পারে। সো আমরা যখন অন্তরাত্মা দেখতে বসেছিলাম, আমরা ওই কমেন্টগুলোকে একটু মাথা থেকে সরিয়ে দিয়েছিলাম, যারা এই ধরনের কমেন্ট করছিলেন যে অন্তরাত্মা ভালো হয়নি, অন্তরাত্মা খুব বাজে একটা সিনেমা, এগুলো মাথা থেকে সরিয়ে দিয়ে আমরা সিনেমাটা দেখতে বসেছিলাম। তো গল্পটা আমরা কি দেখলাম, গল্পটা খুব সিম্পল একটা গল্প। গল্পটাতে আমরা দেখতে পাচ্ছি যে শাকিব ভাইয়ার একটা ব্যাক স্টোরি আছে ফ্যামিলিগত, এবং যে স্টোরিটা শাকিব ভাইয়াকে হন্ট করে, সেই রকম একটা ক্রুশিয়াল মোমেন্টে একটি মেয়ের প্রেমে পড়ছে এই চরিত্রটি, মানে প্রথম চরিত্রটি রূপকথার প্রেমে পড়ছে এবং তারপরে তাদের বিয়ে হচ্ছে। এই পুরো ব্যাপারটার মধ্যে একজন এমন পার্সোনালিটি আছে যে চাইছে না এই ব্যাপারটা পুরো সুন্দরভাবে হোক, তার একটা রিজনও আছে। তো এর থেকে ডিটেলস আমি বলছি না, কারণ আমার মনে হয় আপনারা অনেকেই এখনো অন্তরাত্মা দেখেননি। তো আপনারা দেখুন, এর চেয়ে বেশি আমি বলে গল্পটাকে স্পয়লার করতে চাই না। এবং এটাও বলবো যে প্রিয়তমার সময় থেকে তো ওনার সেকেন্ড ফেজ উনি নিজেই বলেন 2.0 মেগাস্টারে শুরু হয়েছে। তো তার আগে পর্যন্ত যদি আমি বিচার করি, তার আগের সমস্ত সিনেমা ওই পর্যন্ত, অন্তরাত্মা পর্যন্ত যদি আমি বিচার করি, অন্তরাত্মা কিন্তু মেকিং এর দিক থেকে অন্য সিনেমাগুলোর থেকে, তার আগের অন্যান্য সিনেমাগুলোর থেকে অনেক বেটার। তো গল্প এটুকুনি বললাম। গল্পটা খুব ছিমছাম গল্প, গল্পটার মধ্যে অতিরঞ্জিত কোনো ব্যাপার আছে, ভীষণ আপনাকে গুলিয়ে দিচ্ছে, খুব থ্রিল ফিল পাবেন এরকম কিচ্ছু নয়, খুব সিম্পল একটা গল্প। এই সিনেমাটার আগে পজিটিভ দিকগুলো বলি, হ্যাঁ নেগেটিভ দিক তো ডেফিনেটলি বলবো, কিন্তু আগে পজিটিভগুলো আলোচনা করি। প্রথম পজিটিভ দিক হচ্ছে শাকিব ভাইয়ার লুক, মেগাস্টার শাকিব খান। আমরা রিসেন্ট টাইমে মেগাস্টার শাকিব খান করোনা পরবর্তী সময় থেকে যে সিনেমাগুলো করছেন, আমরা দেখতে পাচ্ছি তিনি লুক ওয়াইজ খুব ডিফারেন্ট ভাবে দর্শকের সামনে আসছেন, এবং সেটা শুরু হয়ে গেছিল অন্তরাত্মা থেকে, আমি যা ফিল করেছি। আর এটার সঙ্গেও বলতে চাই যে এই যে মেকআপ আর্টিস্ট নিয়ে এত 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 নানান রকমের শোরগোল হট্টগোল মাঝখানে শুরু হয়েছিল, ওই মেকআপটাও যেটা দুর্দান্ত দেখতে লাগছে, ওটা কিন্তু করেইছে আমাদের সবুজ ভাই। এক্স্যাক্টলি, শাকিব ভাইয়ার পার্সোনাল মেকআপ আর্টিস্ট সবুজ খান, আপনারা সবাই চেনেন। এবং আমি দেখলাম রূপসজ্জা হিসেবে সবুজ খানের নামটাই শুধুমাত্র কিন্তু উঠেছিল। তো আমি জানি না শুধু শাকিব ভাইয়ার ক্যারেক্টারটার মেকআপ সবুজ ভাইয়া করেছে নাকি সকলেরটা করেছে, আই থিঙ্ক সকলেরটা করেছে। আমি সকলের মেকআপ নিয়ে খুব একটা কথা বলছি না, আমি স্পেশালি শাকিব ভাইয়ার লুকটা নিয়ে কথা বলতে চাই।
এত প্রিমিয়াম একটা লুক, এবং শাকিব ভাইয়া তো এমনিই দেখতে সুন্দর, ওনাকে ওই হেয়ার স্টাইলটা, ওনার চোখের লেন্স, ওনার পুরো গেট আপটা, ওনার যে কস্টিউম ছিল, ওনার যে মেকআপ ছিল, কস্টিউমও খুব সুন্দর ছিল, যিনি কস্টিউম করিয়েছেন তিনিও খুব দুর্দান্ত কস্টিউম করেছেন। প্রতিটা দৃশ্যে শাকিব ভাইয়ার কস্টিউম যেমন সুন্দর ছিল, মেকআপ তেমন সুন্দর ছিল। ওভারঅল এই ক্যারেক্টারটাকে দেখতে খুব সুন্দর লেগেছে। এই মেগাস্টারের ক্যারেক্টার ডিজাইনটা দুর্দান্ত হয়েছে। এবার যদি আসি যে শাকিব ভাইয়া এবং দর্শনা বণিকের কেমিস্ট্রি কেমন জমলো, কারণ এটা তো অবশ্যই আউট একটা রোমান্টিক ফিল্ম, তো অবশ্যই আমরা বলতে পারি, কারণ প্রেমের অ্যাঙ্গেল তো আছেই। অবশ্যই দর্শনা বণিক আজ থেকে বেশ কয়েক বছর আগে সিনেমাটা শুটিং, তখন তাকে আরো বাচ্চা বাচ্চা দেখতে লাগছে, তো এই কেমিস্ট্রিটা কিন্তু খারাপ লাগেনি দেখতে। হ্যাঁ, আমি বলবো না ওয়াও ফ্যাক্টর ক্রিয়েট করতে পেরেছে আমার মধ্যে, বাট তাদের দুজনকে দেখতে একসঙ্গে ভালো লেগেছে। দর্শনা বণিক যেরকম প্রেজেন্টেশন করেছে, এখন তিনি আরো বেশি পরিপক্ক, গল্প অনুযায়ী যেরকম বয়সের মেয়ে প্রয়োজন ছিল সেইভাবে দর্শনা সেটা মেনটেন করেছে, মানে ওটা ওকেই মানিয়েছে ওই গল্পের সঙ্গে, যে বয়সের মেয়ে একজন কলেজ পড়ুয়া হিসেবে দেখানো হয়েছে দর্শনার ক্যারেক্টারটাকে, তো ওই এক্স্যাক্ট ব্যাপারটা গেছে আর কি ওর ফেসের সঙ্গে, ওর পুরো অ্যাপিয়ারেন্সের সঙ্গে। তো কেমিস্ট্রিটা আমার বেশ ঠিকঠাকই লেগেছে। আচ্ছা, এর পরবর্তী পজিটিভ দিক যেটা আমার লেগেছে সেটা হচ্ছে এই সিনেমার দু একটা গান ভালো, সবগুলো গান ভালো আমি বলবো না। এই সিনেমার মিউজিক ডিপার্টমেন্ট এবং ব্যাকগ্রাউন্ড স্কোরের দায়িত্বে ছিলেন ইন্দ্রদীপ দাশগুপ্ত, কলকাতার আইডি। তো তিনি তার মতন করে কাজ করেছেন, আমি বলবো না ইন্দ্রদীপ দাশগুপ্তর এটা প্রচন্ড ভালো একটা কাজ। বিজিএম এর দিক থেকে যদি বলি, আমি তো আইডির প্রচুর কাজ দেখেছি, আমি শুনেছি, আমি ওনাকে খুব পার্সোনালি চিনি। ওনার যে মানে কি বলবো, ওনার যে ক্ষমতা ব্যাকগ্রাউন্ড মিউজিক করার, সেই তুলনায় আমার এটার বিজিএম অতটা উন্নত মনে হয়নি, কিছু মিসিং ছিল। হ্যাঁ, কিন্তু দু একটা কম্পোজিশন, যে গানগুলো উনি কম্পোজ করেছেন, তার মধ্যে দু একটা গানের কম্পোজিশন ভালো লেগেছে। হ্যাঁ, ভালো লেগেছে। সবগুলো গান খুব ভালো না লাগলেও দু একটা গান ভালো লেগেছে। আচ্ছা, এর পরবর্তী পজিটিভ দিক ইটসেলফ গল্পটাকে আমি রাখবো, কারণ এই রকম সিম্পল গল্প, বাই দ্য ওয়ে গল্পর কথা বলছি আমরা, গল্প শুধু গল্পটা, স্ট্যান্ডঅ্যালোন গল্পটা কেমন, স্টোরিটা বলছি, যে গল্পের ওপর সিনেমাটা তৈরি, স্টোরিটা ভালো, খারাপ না, একটা সিম্পল স্টোরি যেটা মানুষের মধ্যে, আমি আগেও ভিডিওতে অনেক সময়, যদি কেউ ফলো করে থাকো, যদি আমার ভিডিও যে দেখছো এখন, যদি আগের ভিডিও আমার দেখে থাকো, দেখবে আমি কোনো না কোনো একটা ভিডিওতে আগেও বলেছি যে যত সিম্পল গল্প হয় সেগুলি ব্লকবাস্টারের দিকে হয় এবং মানুষের মনে থাকে, কারণ সিম্পলিসিটি মানুষের খুব মনে থাকে। তো এই গল্পটা খুব সিম্পল একটা গল্প, এবং সেই গল্পটা ওই কারণে কিন্তু গল্পটা ভালো, গল্পটা কিন্তু খারাপ হয়। কিন্তু এই পুরো বিষয়টার মধ্যে যেটা আমাদের মনে হয়েছে যে একটু খামতি আছে, সেটা হচ্ছে ডায়লগ রাইটিং। এটা শুধু একটু খামতি নয়, আমার মনে হচ্ছে ডায়লগ রাইটিং এই ছবিটাকে ভীষণ একটা মানে ব্যাকফায়ার করিয়েছে ছবিটাকে। আমি একটা জিনিস, আচ্ছা আমি ডায়লগ রাইটিং নিয়ে বলার আগে আরেকটা বিষয় বলি। একটা সিম্পল গল্পতে ডিরেক্টর কিন্তু চেষ্টা করেছেন দু একটা জায়গায় একটু টুইস্ট পয়েন্ট খেলার, যেটা কিন্তু ওয়ার্ক মোটামুটি করেছে। হ্যাঁ, দু একটা টুইস্টের জন্য কিন্তু আমরা রেডি ছিলাম না, বিশেষ করে ক্লাইম্যাক্স সিনে একটা টুইস্ট আমরা পাবো, যেটা আমার জন্য ওয়ার্ক করেছে, তোমার জন্য ওয়ার্ক করেছে। এইবার কারণ গল্পটা সিম্পল বলে আমরা তো আইডিয়া করে ফেলেছি গল্পের মাঝখান থেকে যে এরকমই হবে, লাস্টে গিয়ে এরকম না হয়ে একটা অন্য জিনিস, সেটা ভালো। আর একটা ব্যাপার হচ্ছে, হ্যাঁ, আর একটা পজিটিভ দিক আছে, সেটা হচ্ছে যে লোকেশনে শুট করা হয়েছে, দারুণ লোকেশনগুলোকে সুন্দরভাবে এক্সপ্লোর করা হয়েছে, মানে প্রযোজক যে পয়সাটা খরচ করেছেন সেটা বোঝা যাচ্ছে। কিছু কিছু সেট ডিজাইনিং ইন দ্য সেন্স ইন্টেরিয়র, একটা রুমের মধ্যে বেশ কিছু জিনিসপত্র দিয়ে রুমটাকে সাজানো, যেমন একটা সিন এরকম আছে যেখানে দেখতে পাওয়া যাবে শাকিব ভাইয়া একা, তিনি বসে আছেন এবং সেই সময় তার বন্ধু আসবে, পুরো একটা রুমকে ওই সেম এনভায়রনমেন্টে সাজানো একরকম ভাবে, ওই ব্যাপারগুলো কিন্তু ভালো লেগেছে। একটা মিউজিক রুমে আমি আই হোপ সো তো, যেখানে তানপুরা ছিল, তবলা ছিল, হারমোনিয়াম ছিল, একদমই তাই, যেখানে একটা কনভারসেশন আছে বন্ধুর সঙ্গে। হ্যাঁ, তো এগুলো ভালো লোকেশন, কিছু কিছু ভালো এক্সপ্লোর করা হয়েছে। এইবারে যেটা নেগেটিভ দিক আমার মনে হয়েছে যে এটা অনেক বেটার হতে পারতো, সেটা হচ্ছে নটা কবিতা। আমি দেখলাম ডায়লগ রাইটিং এর দায়িত্বে ছিলেন ফেরারি ফরহাদ, আমি তার অনেক কাজ দেখেছি, তো আমি বলবো না উনি কি ওই ছুঁচে শুধু, হ্যাঁ রাজ
রাজকুমার গানটা- সিনেমার ওই গানটা উনিই লিখেছিলেন, আচ্ছা। বাট আমাদের কিন্তু কোনো ইন্টেনশন নেই ওনাকে আন্ডার এস্টিমেট হ্যাঁ করবো, একদমই না, একদমই নয়। বাট আমি একজন অডিয়েন্স হিসেবে আমার যেটা বাজে লেগেছে সেটা তো আমি বলবো। হ্যাঁ। আমি হঠাৎ এটাই বুঝতে পারলাম না যে যখন সাকিব ভাইয়া এবং দর্শনা বণিকের মধ্যে কনভারসেশন চলছে, কবিতা কেন কেন Exactly. আবৃত্তির মতন করে দুজন দুজনকে বলছে, মানে কেন? আমরা তো সব জায়গায় নয় কিন্তু, সব জায়গায় নয়, এবং ওটাই আরো খারাপ লাগছে যে কোনো কোনো জায়গায় নর্মালি কথা হচ্ছে, হঠাৎ করে একটা আবেগের বশবর্তী হয়ে দুজনেই কবিতায় কথা বলছে, কবিতার মতো করে। এটা ভীষণ একটা সময়ের পরে গিয়ে না, এই খামতিগুলো কিন্তু এই আমি আবারও বলছি, স্ক্রিপ্ট যিনি করেছেন তো ওই ডায়ালগ, হ্যাঁ ডায়ালগ রাইটিং, আমার এগুলো ওনাদের খামতি। এক্স্যাক্টলি। কারণ মেগাস্টারের পারফরমেন্স নিয়ে কিন্তু কোনো কমেন্ট হবে না, না। উনি যতটুকুনি ওনার করেছেন একটা মাইন্ড ব্লোয়িং পারফরমেন্স, এই নিয়ে কোনো মানে ডাউটই নেই। ইভেন দর্শনা যে প্রথমবার মেগাস্টারের সঙ্গে এই সিনেমাটা করেছে, ওর পারফরমেন্স আমার ভালো লেগেছে। ভালো লেগেছে। আর একটা নেগেটিভ দিক আমি বুঝলাম না, একজন নায়কের একটা খারাপ পাস্ট থাকতেই পারে, ফ্যামিলিগত ইস্যু হতেই পারে, সেই জন্য যদি আমি ধরে নিলাম, কথার কথা বলছি, যে 60টা ফ্রেমে সাকিব ভাইয়াকে আমরা দেখেছি, 60টা ফ্রেমের মধ্যে 55টা ফ্রেমে একটা মানুষ ধূমপান করে, এবং খুব মানে কি মোনোটোনাস লাগছে হ্যাঁ। একটা সময়ের পরে গিয়ে ওটা দেখতে। যখনই সাকিব ভাইয়া এইগুলো ঢুকছেন, ডিরেক্টরের একটু তখনই দেখা হাতে উচিত cigarette। ছিল। মানে এটা কোনো ইস্যু হতে পারে না যে আমার লাইফে আমি কিছু একটা নিয়ে খুব খারাপ আছি, তাই জন্য আমি সব সময়ের জন্য ধূম্রপান করি, এটা কোনো লজিক হতে পারে না। এক্স্যাক্টলি। হ্যাঁ, আমার ক্যারেক্টারের জন্য দরকার, আমি কই আমরা তো করাচ্ছি। এরকম কমেন্ট তুফানের সময় করিনি, আমরা হ্যাঁ। এরকম কমেন্ট বরবাদের সময় করিনি, এক্স্যাক্টলি কারণ ক্যারেক্টারটার সঙ্গে ওটা যাচ্ছিল। এইটা না, ক্যারেক্টারটা এত সোবার দেখতে এবং হ্যাঁ। এত মানে একটা জাইগান্টিক ক্যারেক্টার, মানে একদম রাজপুত্রর মতন হ্যাঁ। প্রেজেন্টেশন এই ক্যারেক্টারটা, গল্পটা তো উনি প্রায় তাই। এক্স্যাক্টলি। তো সেরকম একটা মানুষ, তার যার অঢেল সমস্ত কিছু আছে, তার এত টেনশন পাস্ট নিয়ে যে কনস্ট্যান্ট দিনে 10-12টা করে, মানে যখনই স্ক্রিনে আসছে তখনই ধূম্রপান করছেন। হ্যাঁ, এইটা খুব মানে ভাল লাগেনি, একদম দেখতে ভাল লাগেনি, একদম ভালো লাগেনি আমার। কারণ এখানে তো ডিরেক্টর শেষ কথা বলবেন, ক্যাপ্টেন অফ দ্য শিপ, কিছু করার আবারও থাকে এগুলো না। সবকিছুর পরেই বলছি, এগুলো সব দায়িত্ব কিন্তু ডিরেক্টরের, আর একদমই তাই। ডায়লগের ওই কবিতার বিষয়ে লেখা কিন্তু স্ক্রিপ্ট রাইটার, এই Exactly. প্রবলেমগুলো এনাদের। এক্স্যাক্টলি, ডায়ালগ রাইটিং একদম ভালো হয়নি, ডায়ালগ রাইটিং অনেক বেটার হতে পারতো। এইগুলো হচ্ছে খারাপ লেগেছে। আর তেমন আমি ওইভাবে খারাপ কিছু বলবো না, কালার গ্রেডিং ভালো লেগেছে ভালো। দেখতে, প্রিমিয়াম ফিল লেগেছে, চকচকে, ব্যাপারটা চকচকে। চকচকে ব্যাপারটা, কস্টিউম ডিজাইন এবং কস্টিউমের সুন্দর। কালার কম্বিনেশন ভালো ছিল, বেশ ভালো ছিল, সব মিলিয়ে না অন্তরাত্মাই হয়েছে। দেখুন, আপনারা যদি অন্তরাত্মার সঙ্গে বরবাদকে গুলিয়ে ফেলেন, না, সেটা না, তো হবে না। সম্ভব নয়, কারণ যেহেতু হ্যাঁ, গোলাবার একটা কথা তো আসেই, কারণ দুটো সিনেমা একসঙ্গে রিলিজ করেছিল। আমার মনে হয় অন্তরাত্মা অনেক বেটার চলতো যদি বরবাদের সঙ্গে না আসতো, এক্স্যাক্টলি। কারণ এটা কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ড কিছু মানুষের মাথায় চলবেই যে সাকিব ভাইয়ার কিন্তু এটা করোনা পূর্ববর্তী সময়ের ছবি, করোনা Exactly. পরবর্তী সময়ের ছবি নয়। তাই আরেকটা আমি জিনিস, সাকিব ভাইয়াকে যত দেখি অবাক হই, আমি এটা তাই আমরা দুজন আলোচনা করতাম, এই যে শুটিং চলাকালীন সব যে টেক এক শটে হয়েছে এমন তো নয়, অনেক এনজি হয়, নট গ্র্যান্টেড শট হয়। এই যে এত স্মোকিং করেছেন উনি, এটা তো শরীরের পক্ষেও খুব একটা ভালো নয়। ডিরেক্টর এগুলো একটু বোঝা উচিত যে তাই না? একটা মানুষকে দিয়ে এতবার স্মোক হ্যাঁ, করানো, এটা তো প্রত্যেকটা শারীরিক স্ক্রিনে ব্যাপারও খুব একটা ভালোর দিকে যায় না। এটা খুব চোখে কিন্তু লেগেছে, এটা আর সাকিব ডায়লগটা ভাইয়া কানে লেগেছে দু করেছেন, একটা জায়গায়। মানে এটা করেছেন কেন, উনি একটা ভালো সিনেমা প্রেজেন্ট করতে চান, তাই উনি করেছেন। ওনার পারফরমেন্স নিয়ে তো আবারও বলছি কোনো কমেন্ট হবে না। আর ওনার ডেডিকেশন, হ্যাঁ, ওটা তো আমরা নিজেরা ওনার শুট সামনে থেকে দেখেছি, আমরা জানি যে ওনার ডেডিকেশনটা কোন লেভেল। উনি একই শট 20 বার 30 বারও দিতে পারেন, হ্যাঁ, যতক্ষণ ওনার মেন্টালি ওনার যতক্ষণ পছন্দ না হচ্ছে। মানে তো ডিরেক্টর যদি হ্যাঁ। বলেও দেন যে ভাইয়া ইটস ওকে, যদি চলো আরেকবার সাকিব করে ভাইয়ার দেখা মনে যায়, হয় তাহলে ডিরেক্টরকে উনি বলেন না না প্লিজ আমি আরেকটা শট দিই, আমি আরেকটা টেক আরেকটা দিই, হোক, আরেকটা এই হোক, ব্যাপারটা চলে। এরম বলে। আচ্ছা, আরেকটা নেগেটিভ দিক আছে, দর্শনা বণিক তো এই ছবির নায়িকা, তো আমি জানি না কোনো আভ্যন্তরীণ কারণ ছিল কিনা দর্শনা বণিককে দিয়ে ডাবিংটা করানো হয়নি কেন, এটা আমার প্রথম প্রশ্ন। পারেনি, হতে পারে। আর আরেকটা হচ্ছে, যেহেতু অন্য কেউ ডাবিং করেছেন না, অনেক জায়গায় লিপসিঙ্ক হয়নি দর্শনার। হ্যাঁ, কিছু কিছু জায়গায় হয়। ক্যারেক্টারটা যখন কথা বলছে তার ঠোঁট মিলছে না, এরকম বেশ কয়েকটা জায়গা আছে যেটা কিন্তু দৃষ্টিকটু অবশ্যই, কারণ নায়িকা তো সে। অন্যান্য সহশিল্পীদের অতটা ধ্যান কিছু না থাকলেও কন্টিনিউয়াস শর্টে কিছু প্রবলেম আছে, ছোট ছোট। হ্যাঁ, ছোট ছোট। তো এগুলো সবই ডিরেক্টরের হ্যাঁ, exactly. বিষয়, কিন্তু বারবার রিপিট করছি, এগুলো ডিরেক্টরের যিনি করেছেন, ওনার নামটা ওয়াজেদ আলী সুমন। ওয়াজেদ আলী জি, ওনাকে
আরো পরিপক্ক হতে হবে নেক্সট কাজে। হ্যাঁ এক্স্যাক্টলি। আর সিনেমাটা নিয়ে কোনো ডাউট নেই, গল্পটা খুব ভালো, গল্পটা খারাপ নয়, সিম্পল গল্প। এটাই যদি একটু ভালোভাবে ডায়লগ গুলো ভালো মতন লিখে প্রেজেন্ট করা যেত না, প্রেজেন্টেশনটার মধ্যেও যদি আরেকটু অবশ্য আমরা বলবো কেন 2025 সালে এসে দাঁড়িয়ে আমি একটা আজ থেকে 6-7 বছর আগের তৈরি সিনেমাকে বলতেও পারি না যে 6-7 বছর পরের মতন করে প্রেজেন্ট করুন, এটা হয় না। তবুও এখন তো আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাচ্ছে, আমরা আরো নতুনত্ব কিছু দেখতে চাইছি, তো সেইখান থেকেই বলা আর কি। তো অল ওভার আমি অন্তরাত্মা সিনেমাটাকে 10-এর মধ্যে 6.5 দিচ্ছি। আমি 7 দেব। ওকে, তো এটাই ছিল আমাদের রিভিউ অ্যান্ড আমাদের নাম্বারিং। এবার তোমরা বলো যে তোমাদের কাছে কেমন লেগেছে এই সিনেমাটা। আর আমি আবারও বলছি, শাকিব ভাইয়ার প্রেজেন্টেশন এবং শাকিব ভাইয়া এবং দর্শনা বণিকের কেমিস্ট্রি, এই দুটো জিনিস দেখতে হলেও তোমরা একবার ভিজিট করো আইস্ক্রিন, যারা অন্তরাত্মা দেখোনি। আমার মনে হয় খারাপ লাগবে না। প্রথম 15 মিনিট ছবিটা খুব ভালো ছিল। মাথা থেকে ওই বরবাদ, তুফান, তাণ্ডব এগুলোকে বাদ দিয়ে হ্যাঁ এই সিনেমাটা দেখো। এক্স্যাক্টলি, মাইন্ড থটটা এটাই নিয়ে বসুন যে আজ থেকে বেশ কয়েক বছর আগে তৈরি এই সিনেমাটা, তাহলে দেখুন অনেকটা বেশি আপনাদের প্রবলেম হবে না রিলেট করতে। প্রথম 15-20 মিনিট ছবিটা কিন্তু আমরা খুব এনজয় করেছি, খুব টান ভাল লাগছিল, যেখানে শাকিব ভাই এবং কবিতাটা যেখান থেকে ঢুকে যাচ্ছে, মানে 9টা কবিতা আছে আমি শুনেছি একটা সিনেমায়, 9টা কবিতা, ওগুলো ডায়লগ নয়, ওগুলো কবিতা। তো কবিতা বলছিল, সেইটাই আমার একটুখানি গন্ডগোল লেগেছে ডায়লগের দিক থেকে, আর কিচ্ছু না। যাই হোক, এই হলো আমাদের। যে সময় ছবিটা শুট হয়েছে কবিতা দিয়ে কনভারসেশন করতে হবে, হ্যাঁ এতটাও ব্যাপার স্যাপার ছিল না, খুব ভাবুক বানিয়েছিল, দর্শককে ভাবুক কারণ সেই সময় বলি বা তার আগে পরে বলি, শাকিব ভাইয়া যৌথ প্রযোজনায় নবাব করেছেন, শিকারি করেছেন, ভাইজানের লড়ে করেছেন, সেখানে কত ফ্লুয়েন্ট ডায়লগ ডেলিভারি। ইনফ্যাক্ট আমরা বরবাদের ক্ষেত্রে বলি, তাণ্ডবের ক্ষেত্রে বলি, বরবাদ তাণ্ডবকে আমি ধরবো না, ঠিক আছে চলো আমি সেই সময়কার কথাই বলছি, নবাব, শিকারি, চালবাজ, ভাইজানের লড়ে, সেই সময় ডায়লগ ডেলিভারি অনেক আমাদের মতন ছিল, আমরা রিলেট করতে পারি। কিছু সাধু ভাষা, কিছু ওই ভাষার প্রয়োগ করে না কিছুটা কমপ্লিকেসি তৈরি হয়ে গেছে বলে আমার মনে হয়। একটা কমার্শিয়াল ফিল্মকে হঠাৎ করে একটা একটু ক্লাসি তৈরি করতে গিয়ে, একটা আর্টফুল ধাঁচ দিতে গিয়ে এই একটু জড়া পটকা পাকিয়ে গেছে বলে মনে হয়। এক্স্যাক্টলি, আমার তাই মনে হয়। হ্যাঁ তো ঠিক আছে, চলো শেষ করলাম। রিভিউটা অনেক বড়, যারা এতক্ষণ অবধি দেখলে সবাইকে থ্যাংক ইউ সো মাচ, কারণ আমরা একটা কমেন্ট করে দিও সবাই যে লাস্ট পর্যন্ত দেখলাম। এক্স্যাক্টলি, কারণ আমরা ছবি ডিটেইলস নিয়ে আলোচনা করতে ভালোবাসি। চলো এখনকার জন্য টাটা।